জেলা কার্যালয়ে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে রাজ্যসভার সাংসদ বরিষ্ঠ নেতা ভারতীয় জনতা পার্টির সম্মানীয় রাহুল সিনহা মহাশয় এবং আমাদের সঙ্গে আছেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়িকা এবং বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিমন্ত্রী শিল্প এবং বাণিজ্য এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী সম্মানীয় বিশ্বাস মহোদয়। আজকে আমি রাহুলকে বলবো আমাদের সাংবাদিক সম্মেলন শুরু করার। এটি 2 মাসের মতো হয়েছে নতুন সরকার। এই সরকার শুরু হওয়ার পর থেকে আমরা যেটা দেখলাম যে একটা 15 বছরের সরকারে থাকা পার্টি কিরকম কর্পূরের মতো উড়ে চলে যায়। আমি শুরুতেই বলেছিলাম মমতা ব্যানার্জির উচিত রাজনীতি থেকে অবসর। যদি মমতা ব্যানার্জি রাজনীতি থেকে অবসর নিতেন তাহলে আজকের এই অসম্মান দুঃখজনক অবস্থা হতে পারত। এক এক করে সব মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে যাচ্ছে। যাদের উপর অতিরিক্ত ভরসা রেখে নতুন নতুন দায়িত্ব দিয়েছিলেন হারার পর, সেই সমস্ত ভাই বোনেরা বন্ধুরা সব মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গিয়েছে। এর দুটো কারণ। একটা কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের A to Z হচ্ছে তোলাবাজ কাটমানি খোর। যেখানে কাটমানি নেই, কাটমানি তোলার ব্যবস্থা নেই, অবস্থা নেই, সেক্ষেত্রে ওই পার্টির ধ্বজার তলায় থেকে লাভটা কি আছে, যে কারণে সব সরে। আর 2 নম্বর বিষয় হচ্ছে এত বড় হারের জন্য তৃণমূলের অন্দরে যারা বেশিরভাগ অভিষেক ব্যানার্জিকে দায়ী করছে। মমতা ব্যানার্জি হারার পর তিনি আদেশ দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি যখন ঢুকবে তখন আপনারা উঠে দাঁড়াবেন, অভিষেক ব্যানার্জি যখন বেরিয়ে যাবে তখন আপনারা উঠে দাঁড়াবেন। এই বিষয়তে সকলের বিবেক জেগে উঠেছে। এতদিন ক্ষমতার জন্য বিবেক ছিল না, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর বিবেক জেগে উঠেছে। অসম্মান করে এই বক্তব্যের সমস্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের MLA নেতা সবার মধ্যে বিবেক জাগৃত হয়ে গেছে। আর যার জন্য তৃণমূল কংগ্রেসের থেকে সমস্ত নেতা নেত্রীরা বেরিয়ে আসে। এবং আজকের অবস্থা যা, পশ্চিম বাংলার সবচেয়ে ছোট গোষ্ঠীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সবচেয়ে ছোট পার্টি আমি বলবো না, কারণ ওটাকে পার্টি বলে না। আর তৃণমূল কংগ্রেস তো মমতা ব্যানার্জির কালীঘাট হতেই পারে না। তার কারণ গণতন্ত্রের সংখ্যার খেলাই হচ্ছে সবচেয়ে বড় খেলা। সংখ্যা যেদিকে, গণতন্ত্রের সমর্থন সেদিকে। অতএব না তৃণমূল কংগ্রেসে আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে MP আছে, না MLA আছে, না তৃণমূল কংগ্রেসে আজকে নেতারা আছে। যখন কেউ নেই তখন তৃণমূল কংগ্রেস একটা ছোট্ট গোষ্ঠী তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাটে শুধু পড়ে রয়েছে। অর্থাৎ আসল তৃণমূল অন্যদিকে চলে গেছে, হাড়গোড় হয়তো পড়ে আছে কালীঘাটে। সেখান থেকে উনি নানা রকম বিবৃতি দিচ্ছেন। চন্দ্রিমা ভট্টাচার্য চলে গেছে, যে চন্দ্রিমা ভট্টাচার্যের উপর সবচেয়ে বেশি আস্থা উনি দেখিয়েছেন। উনি বলছেন ওর ছেলে তো আগেই বিজেপির সাথে ভিড়ে গিয়েছে,
যদি উনি জানতেন তাহলে 1 মাস আগে চন্দ্রিমা ভট্টাচার্যকে কেন রাজ্যের এত বড় দায়িত্ব দিলেন তৃণমূল কংগ্রেসের? এখন আঙুর ফল টক, অতএব এখন চলে গেছে তাই গালিগালাজ করতে হবে। আপনি পরিষ্কার ভাবে যে তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছেন, সেই তৃণমূল কংগ্রেস দুর্নীতির ওপর দাঁড়ানো ছিল। যেই মাত্র একটা সুস্থ সরকার এসছে, দুর্নীতি বহির্ভূত সরকারি কাজ চলছে, তখনই দেখা যাচ্ছে আপনার দুর্নীতির তৈরি করা যে বিরাট প্রাসাদ তার নিমেষের মধ্যে ভেঙে গুড়িয়ে গেছে। পৃথিবীতে, ভারতে তো নয়, পৃথিবীতে কোন রাজনৈতিক দল ক্ষমতা ছাড়া হওয়ার পর 1.5-2 মাসে এই পরিণতি হয়েছে এমন রেকর্ড নেই। কারণ গণতন্ত্রে বা নির্বাচনী ক্ষেত্রে হার জিত আছে, হারে যেতে এই জিনিস চলতে থাকে। কিন্তু এইরকম শোচনীয় অবস্থা পৃথিবীতে কোন রাজনৈতিক দলের হয়নি, যা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই সরকার পশ্চিম বাংলায় কিভাবে লুট করেছে, কিভাবে চুরি করেছে, কিভাবে টাকা সোনা তারা নিজেদের পকেটস্থ করেছে, প্রত্যেকটি জনকল্যাণ নিজেদের পকেটস্থ করেছে, তা আজকে জলের মতো পরিষ্কার হয়ে ধরা দিচ্ছে। মস্তান রাজের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে জনগণের উপর অত্যাচার করে অর্থ আদায়ের ঘটনা আপনারা পর পর দেখছেন। তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী চাকরির নাম করে কেন্দ্রীয় প্রকল্পগুলোকেও পর্যন্ত লুট করেছে। চাকরি বিক্রি তো করেছে, কেন্দ্রীয় প্রকল্পগুলিও লুট করেছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা জনগণ পর্যন্ত পৌঁছাতে দেয়। আজকে দেখুন, এই সরকার অন্নপূর্ণা যোজনা করেছে, 3 কোটিরও অধিক মানুষ অন্নপূর্ণা যোজনায় আজকে তারা নথিভুক্ত হয়েছে। লোকের কাছে ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার অর্থ অনেকাংশে পৌঁছে গেছে, আরো পৌঁছচ্ছে। অর্থাৎ এই সরকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে দ্রুততার সাথে কাজ করছে, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম ডবল ইঞ্জিন সরকার, ডবল গতিতে চলবে, কিন্তু আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডবল ইঞ্জিনের সরকার ট্রিপল গতিতে চলছে। অর্থাৎ 3 গুণ গতি বাড়িয়ে এই সরকার জনকল্যাণ করে যাচ্ছে। আজকেও দেখুন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন চা বাগান শ্রমিকদের জন্য, এবং আমি মুখ্যমন্ত্রীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে চা শ্রমিকদের জন্য আমরা এতদিন বলে আসছিলাম চা শ্রমিকরা শুধুমাত্র শোষণীয় হয়েছে, চা শ্রমিকরা অত্যাচারিত হয়েছে, তাদের যে পাশে দাঁড়ানোর কেউ ছিল না, চিকিৎসার ক্ষেত্রে তাদের যে সুবিধা তারা পেত না। আজকে 72 কোটি টাকা চা শ্রমিকদের চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হয়েছে। 300 কোটি টাকার উপরে চা শ্রমিকদের উন্নয়নের প্যাকেজ দেওয়া হয়েছে। অতএব আজকের এই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা চা শ্রমিকদের ক্ষেত্রে, চা শিল্পের ক্ষেত্রে এক যুগান্তকারী ঘোষণা। অতএব পশ্চিম বাংলায় 1 নম্বর অবস্থায় চা শিল্প থাকার পরেও সিপিএম সরকারের অযোগ্যতা, অপদার্থতা, শ্রমিকদের চুষে তাদের রক্ত খাওয়ার নীতির কারণে চা শ্রমিকদের অবস্থা করুণ ছিল, চা শিল্পের অবস্থা করুণ ছিল। আজকের মুখ্যমন্ত্রীর ঘোষণা চা শিল্পকে আবার নব দিগন্ত দেখাবে, নব জোয়ার আনবে চা শিল্পে। এবং চা শ্রমিকরা যারা ধুঁকছিল, যাদের শুধু প্রাণটুকু ছিল, বাকি কিচ্ছু করার ক্ষমতা ছিল না, আজকের মুখ্যমন্ত্রীর সহযোগিতা
এবং তার ঘোষণা চা শ্রমিকদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা আনবে এবং চা শিল্পে নতুন জোয়ার আনবে। পশ্চিম বাংলা আবার ঘুরে দাঁড়াবে। আমি এর মধ্যে 3খানা বণিক সভায় বক্তব্য রাখতে গিয়েছি এবং সেখানে বণিকরা নিজেরাই এগিয়ে আসছে, নিজেরাই এগিয়ে এসে বলছে যে আমরা এবার নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবো, আমরা বিনিয়োগ করব। অর্থাৎ আমার রাজ্যের যে সমস্ত বিনিয়োগকারীরা যারা এই রাজ্য থেকে শিল্প গুটিয়ে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছিল, যারা এই রাজ্যের অর্থ অন্য রাজ্যে বিনিয়োগ করছিল, আজকে সেই সমস্ত শিল্পপতিরা তারা নিজ রাজ্যে বিনিয়োগ করার জন্য উৎসাহী হয়ে পড়েছে এবং ইতিমধ্যেই বাইরের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন উদ্যোগপতি তারা বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর যে শিল্প বান্ধব নীতি যেটা ঘোষণা করেছেন তার ফলে পশ্চিম বাংলায় আগামী দিন শিল্পের জোয়ার হবে, এটা আমরা পরিষ্কার বলতে পারি। পশ্চিম বাংলার মতো অন্য রাজ্যে শিল্পের এত অনুকূল পরিবেশ নেই। এখানে সুলভ লেবার আছে, দক্ষ শ্রমিক আছে। পশ্চিম বাংলায় রাস্তাঘাট, বিমান যোগাযোগ, ট্রেন যোগাযোগ, সড়ক যোগাযোগ অত্যন্ত ভালো অন্যান্য রাজ্যের চেয়ে। শুধুমাত্র এখানে রাজনৈতিক মনস্থিতির জন্য শিল্প চলে গেছে। 34 বছর সিপিএম এই রাজ্যে লাল ঝান্ডা তুলে আর তোলাবাজি করে একটার পর একটা শিল্প এই রাজ্য থেকে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে, নইলে শিল্পের দরজা বন্ধ করিয়ে দিয়েছে। লকআউট এই রাজ্যের সবচেয়ে বড় একটা রোগ ছিল, ধর্মঘট আর লকআউট। এই কারণে সিপিএম আমলে একটাও এখানে শিল্প মাথা তুলে দাঁড়াতে পারেনি। ভালো ভালো যে শিল্পগুলো চলছিল তা বন্ধ হয়ে ভিন রাজ্যে চলে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস পরিবর্তনের আওয়াজ দিয়ে ক্ষমতায় আসার পর পরিবর্তন শিল্পক্ষেত্রে করেছে। ঝান্ডা নিয়ে ডান্ডাবাজি না করে তারা অস্ত্র ধরে কাটমানি আর তোলাবাজির কাজ করে গেছে, যে কারণে এই রাজ্যে কোন শিল্পপতি বিনিয়োগ করতে রাজি নয়। আমরা একবার দেখলাম নারায়ণ কৃষ্ণমূর্তি এলেন ইনফোসিসের হয়ে, এখানে এত লক্ষ লোকের কর্মসংস্থান হবে, তৃণমূল ঢাক দল পেটালো। যাওয়ার সময় ইনফোসিস কর্তা বলে গেল আর যেখানে শিল্প করি পশ্চিম বাংলায় নয়, এখানে অনুকূল পরিবেশ নেই। সবকিছু ছিল এখানে অনুকূল পরিবেশ আছে, শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার জন্য পশ্চিম বাংলা শিল্প বিমুখ হয়ে গিয়েছে। আজকে এখান থেকে প্রায় 1 কোটির ওপর বাংলার যুবক যুবতী শুধুমাত্র ভাতের জন্য তারা ভিন রাজ্যে তারা গিয়ে নিজেদেরকে কাজের খোঁজে যেতে হয়েছে। অথচ একটা সময় এমন ছিল সারা দেশের লোক বলতো চাকরি চাই, কাজ চাই, চলে যাও পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় ভাতের অভাব নেই, কাজের অভাব নেই। দলে দলে লোকেরা সারা দেশ থেকে পশ্চিম বাংলায় আসতো কাজের জন্য। এখানে কাজের জন্য, ভাতের জন্য বাংলা মা প্রত্যেককে খাইয়েছে, বাংলা মা প্রত্যেকের হাতে কাজ দিয়েছে, এখানে তারা বসতি তৈরি করেছে। আর আজকে কি দুর্দিন, সেই বাংলা মায়ের ছেলেরা দুটো ভাতের জন্য আজ অন্যের দরে দরে ঘুরে বেড়াচ্ছে, দুটো চাকরির জন্য, কাজের জন্য অপরের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির আমূল সংস্কার আমাদের সরকার করবে এবং এখানে যখনই উদ্যোগ শুরু হবে চাকরির পরিস্থিতি তৈরি হবে এবং সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস রাখি এখান থেকে আর তো কেউ যাবে না। আর তার সাথে সাথে উল্টো যে ভাইয়েরা বোনেরা বাইরে চলে গিয়েছে তারাও সক্রিয় ফেরত আসবে। এখানে মেধা পুরোপুরি বাইরে চলে গিয়েছে। আপনি যে কোনো একটি ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর
আপনি উচ্চ শিক্ষা নিতে কোথায় যেতে চান, সে বাংলার নাম বলবেন, এই অবস্থা ছিল। আগামী দিন পশ্চিম বাংলার অবস্থা আমরা সেই জায়গায় নিয়ে যাব যাতে পশ্চিম বাংলার মান সম্মান সেইভাবে তৈরি হয়। আগামীকাল পশ্চিম বাংলার স্রষ্টা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। যে জন্মদিন পালনে সরকারি অনুষ্ঠানে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও আসছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, দীর্ঘদিন যাবৎ পশ্চিম বাংলার আসল ইতিহাসকে কংগ্রেস, কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেস লুকিয়ে রাখার চেষ্টা করেছে। এই বাংলা যে পাকিস্তানে চলে গিয়েছিল, এই বাংলায় আজকে আমরা বাংলাদেশের নাগরিক থাকতাম, এই সত্যটা এরা আড়াল করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান থেকে এই পশ্চিম বাংলা আর বর্তমান পাঞ্জাবকে ছিনিয়ে এনেছিল। যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না লড়তেন, তাহলে পাকিস্তানে আমাদের এই পশ্চিম বাংলা চলে গিয়েছিল, বর্তমান পাঞ্জাব চলে গিয়েছিল। তা আজকে হয় পাকিস্তান নয় বাংলাদেশের মধ্যে আমরা থাকতাম, ভারতের নাগরিক হিসেবে গর্ব করতে পারতাম না। এই গর্ব যে আমরা করতে পারছি মাথা উঁচু করে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে, আমরা যে ভারতের উত্থান দেখতে পাচ্ছি, গর্ববোধ করছি একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। আর এই সত্যকে লুকিয়ে রাখার চেষ্টায় তিন পক্ষ মিলে কেন করেছে, তার কারণ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জেনে গেলে বাংলার সৃষ্টির ইতিহাস চলে আসবে। বাংলা সৃষ্টির ইতিহাস চলে এলে কংগ্রেস কমিউনিস্টদের সেই তৎকালীন যে সমস্ত দেশ বিরোধী জনবিরোধী কার্যকলাপ সব জনসমক্ষে চলে আসবে। 1946 সালে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস এর নামে যে সাম্প্রদায়িক দাঙ্গা, 10,000 হিন্দুর ক্রন্দন, হাজার হাজার মা বোনের সনাতনীদের উপর সাম্প্রদায়িক অত্যাচার, শিশুর ক্রন্দন সব বেঁচে উঠল। আর এদের বেঈমান আর বিশ্বাসঘাতকতার ইতিহাস ভেসে উঠল। যে কারণে এরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে লুকিয়ে রাখতে চায়, সেই কারণে এখনো এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে কলকাতার বুকে শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মর্মর মূর্তি, তাকে আজকে ভেঙে ফেলা হয়েছে গোপনে। কারা ভেঙেছে তার তদন্ত চলছে। সিসিটিভি খতিয়ে যারা যারা এই ভাঙার কাজে যুক্ত, তাদের কাউকে ছাড়া হবে না। এবং আমরা বিশ্বাস করি যারা ওই মূর্তি ভেঙেছে তারা শুধুমাত্র মূর্তি ভাঙার জন্য আসেনি, তারা উপর থেকে নির্দেশে এসছে। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জিকে আড়াল করা এখনো যে চেষ্টা চলছে, তা ওই মূর্তি ভাঙার পেছনে যে কারণ তা দেখলেই বোঝা যায়। সেই কারণে আমরা পরিষ্কার ঘোষণা করছি, আমরা আগামী দিন বাংলার মানুষকে শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড সম্পর্কে জানাবো। আর এটা আমাদের নৈতিক কর্তব্য, ইতিহাসকে জানানো। ইতিহাস মানে বিজ্ঞানের চেয়েও সত্য, ইতিহাস মানে বিজ্ঞানের চেয়েও সত্য। তার কারণ যা ঘটে গেছে তাই হচ্ছে ইতিহাস। বিজ্ঞানের ক্ষেত্রে অনেক আশঙ্কা থাকে, ইতিহাসে কোনো আশঙ্কা নেই, যা ঘটেছে তাই হচ্ছে ইতিহাস। তাই বিজ্ঞানের চেয়েও যদি সত্য কিছু থেকে থাকে তার নাম ইতিহাস। সেই ইতিহাস শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড আমরা বাংলার মানুষকে জানাবো। আগামী দিন বাংলার পাঠ্যপুস্তকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড, শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিম বাংলা তৈরি, এই সমস্ত বিষয় আগামী দিন আমরা পাঠ্যপুস্তকে রাখবো। তার কারণ দেশকে যদি না জানে, বাংলাকে যদি না জানে, বাংলার সৃষ্টিকে যদি না জানে, তাহলে স্বাভাবিকভাবে অসম্পূর্ণ হয়ে থাকবে জানা। সেই কারণে বাংলার মানুষকে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে
জানানোর এই পবিত্র কর্ম আমরা প্রচারের মাধ্যমে যেমন করব, তেমনি আমরা পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে ওটা করব। আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম এই জন্ম জয়ন্তী পালন হবে 1 বছর ধরে। 1 বছর ধরে এই কর্মকাণ্ড পালিত হবে। বিভিন্ন স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান এবং এলাকায় এলাকায় এই যে কার্যক্রম 1 বছর ধরে চলবে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ওই কমিটি এই কাজকে সর্বত্র প্রসার করাবে। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রচার এবং প্রসারকে আরো নিচ পর্যন্ত নিয়ে যাবে, যাতে মানুষ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রকৃত মূল্যায়ন করতে পারে। মানুষ যাতে প্রকৃত সত্য বাস্তব ইতিহাস যাতে মানুষ জানতে পারে, বাংলার সৃষ্টির ইতিহাস মানুষের সামনে যেন থাকে। সেই কারণে আমরা মনে করি আগামীকাল সারা বাংলার মানুষের উচিত শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। তার জন্যই আজকে আমরা গর্ব ভরে ভারতের নাগরিক বলতে পারছি। যেদিন জিন্না ভারত ভাগ করেছিল, তারপরে এই শ্যামাপ্রসাদ মুখার্জি যখন পাকিস্তান থেকে এই পশ্চিম বাংলার পাঞ্জাব ছিনিয়ে আনলো, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি এক ঐতিহাসিক উক্তি করেছিলেন, জিন্না ডিভাইডেড ইন্ডিয়া, আই ডিভাইডেড পাকিস্তান। শ্যামাপ্রসাদ মুখার্জি পরিষ্কার বলেছিলেন, জিন্না পাকিস্তান ভারত ভাগ করেছে, ভারতকে ভাগ করে পাকিস্তান করেছে, আর আমি পাকিস্তানকে ভাগ করে বাংলা এবং পাঞ্জাব করেছি। এই যে শ্যামাপ্রসাদের ঐতিহাসিক উক্তি, যার প্রতিশোধ নেওয়ার জন্যই ভারতে নানা রকম উগ্রপন্থার কার্যক্রম এই পাকিস্তান চালাচ্ছে বা ইসলামবাদীরা চালাচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার এখন নিশ্চিন্ত, পশ্চিম বাংলায় আর কোন অনুপ্রবেশকারী আসবে না, এটা গ্যারান্টি আমরা বলে যাচ্ছি। কারণ এখানে আধার কার্ড জাল হবে না, এখানে রেশন কার্ড, ভোটার কার্ড জাল হবে না, এখানে কোনো আপনার অনুপ্রবেশকারী আর ঢুকবে না। কারণ অনুপ্রবেশকারীদের দালালদের অবস্থা এখানে এত করুন, তারাই পালিয়ে যেতে পারলে বাঁচে। অতএব অনুপ্রবেশকারী আসবে কোথায়? শুধুমাত্র যে অনুপ্রবেশকারীরা এখনো ঢুকে আছে তাদের সম্পর্কে তথ্য অনুসন্ধানের কাজ আমরা শুরু করে দিয়েছি। সরকার এবং দল আলাদা আলাদা ভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ আমরা করতে শুরু করেছি। অতএব আগামী দিন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা আমরা নেব। কারণ আমরা সরকার আগেই বলেছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন, যারা যারা ফিরে যাওয়ার চলে যান, বাংলাদেশি নাগরিকরা চলে যান। কিন্তু তারপরেও যারা চলে যাওয়ার পর যারা থেকে গিয়েছে, তারা নিজ রিক্সে থেকেছে, তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা সরকার নেবে। এবং পরিষ্কার ভাবে আমরা এটাও বলছি, বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যে হিন্দুরা এখানে এসছে, সেই হিন্দুদের এখানে নাগরিকত্ব আর কোনো সমস্যাই নেই, তাদের নাগরিকত্ব এই সরকার দেবে এবং দেওয়াতে আমরা বদ্ধপরিকর। সেই কারণের জন্য বাংলাদেশে এই অত্যাচার বন্ধ, বাংলাদেশ থেকে হিন্দু নিপীড়ন নির্যাতনের মাধ্যমে হিন্দুদের ওখান থেকে বিতাড়নের যে রাজনীতি, তা পুরোপুরি বন্ধ। এটা যেমন আমরা চাই, তার সাথে সাথে এখান থেকে অনুপ্রবেশকারীদের পশ্চিম বাংলা থেকে বিতাড়নের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার, শুধু পশ্চিমবঙ্গ সরকার নয়, কেন্দ্রীয় সরকার করবে। আগামী দিন সারা দেশ জুড়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান ভারত সরকার করতে শুরু করেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু হবে। অতএব আমি অনুপ্রবেশকারীদের আগাম বার্তা দিয়ে দিচ্ছি, এখনো সময় আছে পালিয়ে যাওয়ার, এখনো সময় আছে নিজ দেশে ফেরত যাওয়ার।
সেই কারণে যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা চলে যান, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী চলে যান। কারণ আপনারা ভাবছেন বাংলায় বিজেপি সরকার এসছে, বাংলা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাব, অন্য রাজ্যে যাব, যাবেন কোথায়? গোটা দেশ জুড়ে বিজেপি সরকার, আর বিজেপি সরকার ইতিমধ্যে এর জন্য কাজ শুরু করেছে, এক টাস্ক ফোর্স গঠন করেছে কেন্দ্রীয় ভাবে, যাদের কাজ হবে পুরো দেশ জুড়ে যত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আছে, পাকিস্তানি মুসলমান অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী আছে, তাদের চিহ্নিত করে তাদের সম্পত্তি ক্রয় করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই কারণে যারা আইনানুগ ব্যবস্থার সম্মুখীন হতে চান না, এখনো তাদের হাতে সময় আছে, তারা নিজেরাই চলে যান নিজ দেশে, কোনো সমস্যা তৈরি হবে না। সেই কারণে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই যে এই সরকার দ্রুততার সাথে বাংলার উন্নয়ন এই কারণে করবে, 50 বছর বাংলা পিছিয়ে আছে, 50 বছর আমরা পিছিয়ে গিয়েছি। এক সময় লোকেরা বলতো আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাববে। আজ এমন অবস্থায় তৃণমূল নিয়ে এসেছিল এই সরকারকে, এই রাজ্যকে, সিপিএম আর তৃণমূল, যে এখন আজ বাংলা যা ভাববে 10 দিন আগে বিহার তা ভাবে, ঝাড়খণ্ড তা ভাবে। এই অবস্থা বাংলাকে নিয়ে এসেছিল। আবার বাংলাকে ভারত সেরা আমরা করব। প্রধানমন্ত্রীর যে বক্তব্য, আশ্বাসন, বাংলাকে আমরা সোনার বাংলা করব, সেই আশ্বাসনকে বাস্তবে রূপায়িত করার কাজ আমরা শুরু করেছি। দ্রুততার সাথে সে কাজ এগিয়ে যাব এবং বাংলার সাধারণ মানুষ এই সরকারের কাজকে দুহাত তুলে আশীর্বাদ করছে এবং বাংলার মানুষের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে বাংলা আবার দেশের মধ্যে 1 নম্বর জায়গায় যাবে। এইটুকুই আমার বলার আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দেখুন, ওটা কমিশনের আর তৃণমূলের ব্যাপার, তৃণমূলের ঘরোয়া কন্দল, এ নিয়ে আমরা বেশি নাক গলাতে চাই না। আমরা শুধু একটা কথাই বুঝি যে গণতন্ত্রে যারা সংখ্যালঘিষ্ঠ তাদের কোনো ঠাঁই নেই। ওদের কে পার্টি বানালো, কে পার্টি এতদিন চালালো, এসবের কোনো মূল্য নেই। মমতা ব্যানার্জি পার্টি বানিয়েছে, পার্টি চালিয়েছে, দিন শেষ হয়ে গেছে। আজ মমতা ব্যানার্জির সাথে কেউ নেই। সেই কারণে স্বাভাবিকভাবে গণতন্ত্রে বলে যার কেউ নেই তার পক্ষে গণতন্ত্র নেই, তার পক্ষে রায় নেই। অতএব সেই কারণে আমি এই মাত্র যে কথাটা বললাম, মমতা ব্যানার্জির উচিত ছিল সম্মান বাঁচাতে তার রাজনীতি থেকে অবসর নেওয়া। আর যদি তিনি রাজনীতি করতে চান তাহলে তো আমি দেখি দুটো রাস্তা। একটা হচ্ছে ওনাকে কংগ্রেসে চলে যেতে হবে, আর নইলে যে সিপিএম কে তাড়িয়েছিলেন উনি, সেই সিপিএম যদি নেয় তোর খাতায় গিয়ে নাম লিখিয়ে দিতে হবে। সিপিএম এর সাথে গোপন আতাতে এতদিন ছিল, এখন সিপিএম এর নাম লিখিয়ে দিন, কিন্তু সম্মান ওর বাঁচা থাকবে যদি রাজনীতি থেকে বিদায় নেয়। কারণ আর মমতা ব্যানার্জির রাজনীতিতে কোনো উপযোগিতা নেই, আর মমতা ব্যানার্জির কোনো রাজনৈতিক সম্মান নেই, রাজনৈতিক অস্তিত্ব নেই। এমন অস্তিত্বহীন ব্যক্তিত্ব অবস্থায় তিনি যদি আজকে জোর করে নেত্রী হয়ে থাকতে চান, তিনি কালীঘাটের নেত্রী হতে পারবেন, কিন্তু কোনো গোষ্ঠী, কোনো পার্টির নেত্রী হতে পারবেন না। সেই কারণে উনি অপদস্থ নিজে হতে চাইলে আমরা কি করব? এখানে সরকার হয়ে গেল, মুখ্যমন্ত্রী হয়ে গেল, তারপরও বলে যাচ্ছে আমি মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী। এখন আজকে স্বীকার করেছে, শুভেচ্ছা জানিয়েছে উনি মুখ্যমন্ত্রী নন, শুভেচ্ছা জানিয়েছে। তার মানে ঘাড় ধাক্কা খেয়ে অপমানিত হয়ে তারপরে সেই কারণে সম্মান বাঁচাতে হলে গণতন্ত্রের যে অবস্থা, গণতন্ত্রের যা বিচার, তাকে স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। এরপরে যা হবে ইলেকশন কমিশন বুঝবে, আর যাদের ঘটনা তারা বুঝবে।
এই কালীঘাট শিবির থেকে একে একে সব চলে যাচ্ছে ঋতুব্রত শিবির, এতে কি কমিশনের কিছু বাড়তি সুবিধা পাবে ঋতুব্রত শিবির? দেখুন, যে কোনো বিচারক সে কমিশন হোক আর যাও, বিচার করবে কিসের ওপর? যে আপনার সাথে কজন আছে। এই যে আপনার সদনে গতবার বিল পাশ হলো, মহিলা বিল পাশ হলো না কেন? তৃণমূল কংগ্রেস ভোট দেয়নি। কংগ্রেস ভোট দেয়নি, এরা মহিলার বিরুদ্ধে। এরা মহিলার বিরুদ্ধে, কংগ্রেস তৃণমূল এই সমস্ত পার্টি মহিলার বিরুদ্ধে। সেই কারণে ওরা মহিলা বিল পাশ হতে দেয়নি। মহিলার সম্মান রক্ষা করার জন্য মোদিজি যে চেষ্টা করেছিল তাকে ওরা আটকেছে, যে কারণে বিল পাশ হলো না। সরকার বিল পাশ করতে পারলো না এই কারণে সংখ্যার জোরে, সংখ্যা আমাদের ছিল না, সেই কারণে আমরা বিল পাশ করতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস যে আগামী যে সেশন আসছে সেই সেশনে অবশ্যই আমরা মহিলা বিলকে পাশ করাতে পারবো, মা বোনকে সম্মান দেওয়াতে পারবো। অতএব এই যে আমরা পারলাম না আর পারবো বলছি, দুটোই সংখ্যার খেলা। সেই কারণে যার সাথে গণতন্ত্রের সংখ্যা নেই সে গায়ের জোরে বসে বসে চিৎকার করে প্রেসে ফাটালে তো আর হবে না। বাস্তব ধরাতলে প্রমাণ করতে হবে। না আপনার কাছে এমপি আছে, না আপনার কাছে এমএলএ আছে, না আপনার কাছে নেতা আছে, না আপনার কাছে কার্যকর্তা আছে। কার্যকর্তাও তো দেখলাম না। আপনি মিছিল করতে বেরোলেন, ডান দিকে আপনার কে? দোলা সেন। কে দোলা সেন? সিপিএম এর নেত্রী। ওখান থেকে এখানে ডিগবাজি খেয়ে এসছে, সে আপনার ডান দিকে। বাঁ দিকে কে? বাঁ দিকে কুণাল ঘোষ, যে জেল যাত্রার সময় রোজ বলতো ডাকাত রানী মমতা ব্যানার্জি, যে বলতো যে সারদার সবচেয়ে বেশি অর্থ পেয়েছে মমতা ব্যানার্জি। এই দুজন, আর কেউ নেই কেন? একজনও নেই। আর কর্মী ছিল কজন? 50 জন। তাহলে 50 কর্মীর যে নেত্রী, তাকে ভারতবর্ষের সবচেয়ে ছোট দল হিসাবে আখ্যা দিল ভুল হয় না। সেই কারণে মমতা ব্যানার্জি আজকে ভারতবর্ষের সবচেয়ে ক্ষুদ্রতম দলের নেত্রী। অতএব তিনি নিজেকে নিজে জাহির করতে গেলে হবে না। সংখ্যা নেই ওনার কাছে, না কর্মী বল আছে, না জনবল আছে, না এমপি বল, না এমএলএ বল বা নেতা বল। কোনো বলেই উনি বলিয়ান নয়। এখন শুধু হাওয়া আর হাওয়া। যদি অভিষেক ব্যানার্জিকে আদালত অনুমতি দিত তো অভিষেক ব্যানার্জি বিদেশের নাগরিক হয়ে যেত, তাহলে যাও একটা ভাইপো ছিল সেটাও থাকতো না। অতএব সেই কারণে আমি শুরুতেই বলেছিলাম, আমি ইলেকশনের আগেই বলেছিলাম কয়েকবার, যে আপনি আছেন একা, একাই থাকবেন, ইলেকশনের পর কেউ থাকবে না আপনার সঙ্গে। আজকে দেখুন সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ইতিহাস করতে যাই, কথা তো আমরা সবাই জানি, রাজধানী আজকে বাংলা, কিন্তু যে ভবনে আপনি বসে আছেন সেটা বিপ্লবী রাজবাড়ি ওষুধ ভবন। এখান থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরে তার বাড়ি সুবর্ণ গ্রাম। একসময় ব্রিটিশ গোয়েল এসেছিলেন, তারপরে বিগত বাম জমানায়, বিমল জমানায় ডক্টর অশোক কুমার লাহিড়ী মনে যোগিতার ঘরে হচ্ছে বলেছিলেন। বিপ্লবী রাজবাড়ি ওষুধ ভবনকে সমাদৃত করার ক্ষেত্রে সরকারের আছে। দেখুন, বাংলার যত মুনি ঋষি আছে, এই সরকার প্রত্যেকটি মুনি ঋষিকে সম্মান দেবে। সেই মুনি ঋষি আমাদের মতের বিরুদ্ধে হলেও ঘোষণাভাবে আমি বলে যাচ্ছি, তাদেরও আমরা যোগ্য সম্মান দেব। কারণ কে কোন পক্ষে ছিল এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে কারা সমাজের জন্য, রাজ্যের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করেছে, তার ছাপ রেখেছে তাদের জন্য। যেমন আমি আপনাকে উদাহরণ দিতে গিয়ে বলি, 3 দিন আগে 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন গেল। বিধানবাবুকে কংগ্রেসের নেতা, কংগ্রেসের থেকে মুখ্যমন্ত্রী, জওহরলাল নেহরুর অতীব ঘনিষ্ঠ। অতএব তার সাথে বিজেপির তো কোনো কানেকশন হতে পারে না। কিন্তু আমরা বিধানচন্দ্র রায়ের নাম ওই
চিকিৎসা দিবসে আমরা দারুণভাবে আমরা প্রচার করেছি, উল্লেখ করেছি। আমি নিজে একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছি ওই দিন, এবং সেখানে ডক্টরস ডেতে বিধানচন্দ্র রায়ের নাম উল্লেখ করেছি। ওই 1 তারিখে রাখলাম কেন, 1 তারিখে রাখলো কেন? তার কারণ বিধান রায়ের ওই দিন জন্মদিন। তার মানে কোনো কালচারেই বিধান রায় আমাদের সাথে মেলে না, কিন্তু তার কর্মকাণ্ড, তার সততা, তার নিষ্ঠা, তার জনগণের প্রতি কর্তব্য, সেই কারণে তাকে আমরা স্মরণ করেছি। তেমনি রাসবিহারী বোস না থাকলে নেতাজি সুভাষচন্দ্র বোস হতো। সেই কারণের জন্য বাংলা নেতাজি প্রেমী, অতএব তার অন্তরালে রাসবিহারী বোস যে কর্মকাণ্ড করেছেন, আজাদিন ফৌজ করে দিয়ে, আজাদিন ফৌজকে নেতাজির হাতে তুলে দিয়ে তিনি যে মহান কর্তব্য করেছেন, এখানেও বিপ্লবী থাকা অবস্থায় পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত দেশ মাতৃকার জন্য যে কাজ করেছেন, আমরা নত মস্তকে তাকে স্মরণ করি। সেই কারণে বাংলার মুনি ঋষিদের অপমান করার কাজ কমিউনিস্টরা করে এসছে, তাদেরকে লুকিয়ে ফেলার কাজ কমিউনিস্টরা করে এসছে, আর সেই জিনিস ঘুরিয়ে ফিরে তৃণমূলীরা করে এসছে। সেই কারণে আর সেটা হবে না, পাল্টে গেছে বাংলা। এবার বাংলায় যেমন মুনি ঋষি সম্মান পাবে, তেমনি মানুষেরও সম্মান আমরা প্রতিষ্ঠা করব। এই 2 কার্য ভারতীয় জনতা পার্টির সরকার চালাবে। সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ আবার সামনে আসছে, আজকে আবার দ্বিতীয় অভিযোগ জমা পড়েছে, কি বলবেন? না, আজকে আরেকটা এফআইআর হয়েছে। আপনি দেখুন সেবার নামেও পর্যন্ত কিভাবে টাকা এই অভিষেক ব্যানার্জি হস্তগত করেছে। অর্থাৎ চিকিৎসা ছাড়েনি, সেবা ছাড়েনি, মানুষের ত্রাণকে ছাড়েনি, গরিব লোকের বাসস্থানকে ছাড়েনি, 100 দিনের কাজের পয়সাকে ছাড়েনি। কোথাও কোনো এমন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দুর্নীতি না করেছে। অতএব তদন্ত হচ্ছে, তদন্ত হতে স্বাভাবিকভাবেই যারা দোষী তাদের কাউকে রেয়াত করা হবে না। সে এর স্বামী হোক আর ওর স্বামী হোক আর কারো ভাইপো হোক, ভাগনা হোক, যেই হোক, যারা এই চুরির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। সোমবারই কাকুলি গোষ্ঠী এনডিএতে যোগদান করবে। হ্যাঁ, কাকুলি গোষ্ঠী সোমবারই যোগদান করবে এনডিএতে। এতে কি তৃণমূলের শক্তি আরো কি খর্ব হলো? কিছুই তো নেই, তৃণমূল তো এটাই হয়ে যাচ্ছে ঘুরে ফিরে। ঘুরে ফিরে যারা বাইরে আছে তারাই তো মানে তৃণমূল হিসাবে স্বীকৃতির দাবিও করছে, হয়েও যাওয়া উচিত। তার কারণ যাদের সাথে সংখ্যা নেই তাদের আবার সম্মান কোথায়? তাদের তো কিছু নেই। সেই কারণে আমরা মনে করি যে যেটা হওয়ার হবে, ওই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। তৃণমূল ভাঙছে ওদের কুকর্মের জন্য, তৃণমূল যে পাপ করেছে সেই পাপের জন্য। এই রাজ্যে মমতা ব্যানার্জিকে স্মরণ করায় দুর্গা মাকে অপমান করেছে। এই রাজ্যে মমতা ব্যানার্জি তিনি হনুমানজিকে অপমান করেছে, বজরং বলির মিছিলে লাঠি চালিয়েছে। এই পশ্চিম বাংলায় রামজি বিদেশি, রাম বিদেশি, রাম বিদেশি করে রামজিকে অপমান করেছে, রামচন্দ্রের মিছিলে লাঠি চার্জ করেছে, জেল খাটিয়েছে। এই সব পাপের প্রায়শ্চিত্ত আজকে মমতা ব্যানার্জিকে করতে হচ্ছে। রাম নাম শুনলেই যে পালিয়ে যেত, আজকে তাকে বসে বসে রাম নামই করতে হবে। সেই কারণের জন্য আমি মনে করি পাপ আর কুসংস্কার তৃণমূল কংগ্রেসকে আজকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। অতএব এখনো অনেক ভোগান্তি বাকি আছে, অনেক কিছু মমতা ব্যানার্জির দেখা বাকি আছে, অনেক কষ্টের সম্মুখীন হওয়া বাকি আছে। আমি যে কথাগুলো বললাম আপনারা মর্মার্থ করে নিলে এর অর্থ বুঝতে পারবেন। আমি একটা কথা শুধু আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেসের কিছু লোকাল নেতা তারা চেষ্টা করছে যে কোনো মূল্যে বিজেপিতে আশ্রয় নিয়ে নেওয়া। যে কাজটা ওখানে করেছে সেই কাজটা এখানে করতে চাইছে। আমি আপনাদের মাধ্যমে প্রকাশ্যে বলে দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের কোনো কার্যকর্তা, কোনো লিডার,
কোন তোলাবাজকে বিজেপি গ্রহণ করবে না। যদি বিজেপির কোন নেতা, কোন নিচু স্তরের কোন কার্যকর্তা এদেরকে গ্রহণ করে আর এর প্রমাণ যদি হয়, তাকেই বিজেপি ছাড়তে হবে, এটা পরিষ্কার জানিয়ে দিচ্ছে। অতএব কোনোভাবে রেয়াত করা হবে না। কারণ আমরা সিপিএম থেকে এসে তৃণমূল দখল করে তৃণমূলটাকে লুটের কারখানা বানানোর জিনিস আমরা চোখের সামনে দেখেছি। তৃণমূলের অধঃপতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা, যে সিপিএম এর যত গুন্ডা সব তৃণমূলে ঢুকে গিয়ে গোটা তৃণমূলটাকে হস্তগত করে এই লুট চালিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা ফুটপাতে বসে রয়েছে। যদি তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত হতো, তাহলে এতটা অধঃপতন হতো না। কিন্তু একই জিনিস বিজেপির ক্ষেত্রে আমরা হতে দেব না। সেই সিপিএম এর গুন্ডারা যারা তৃণমূলে আশ্রয় নিয়েছিল, আজকে তারা রং পরিবর্তন করে ঝান্ডা ধরে বিজেপি হয়ে যাবে, এত সহজ নয়। অতএব তারা বিজেপিতে এসে আবার সেই তোলাবাজি শুরু করতে চায়। কোনোভাবেই এই জিনিস আমরা হতে দেব না। এটা পরিষ্কার আমরা খোলা ঘোষণা আপনাদের সামনে করে যাচ্ছি, যাতে আমাদের কথা পাল্টানোর কোনো অবকাশ না থাকে। তাহলে ভালো তৃণমূল বলবো ববি হাকিম এবং অরূপ বিশ্বাস। আমরা এখন কোনো তৃণমূল কংগ্রেস কার্যকর্তা, অন্য কোনো সিপিএম কার্যকর্তা কাউকে আমরা দেব। অরাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, যারা কখনো রাজনৈতিক সাথে যুক্ত নয় অথচ সমাজে প্রতিষ্ঠিত, সেই রকম ব্যক্তির ব্যাপারে আমরা চিন্তা ভাবনা অবশ্যই করব। কিন্তু কোনোভাবেই এখন আমরা আমাদের দরজা আপাতত এই সব কোনো কার্যকর্তার জন্যই খুলছি না। ঋতব্রত তৃণমূলকে বিজেপি কিভাবে দেখছে? হ্যাঁ, ঋতব্রত তৃণমূলকে বিজেপি কিভাবে দেখছে? দেখুন, আমাদের কাছে যা কিছু আছে সব অপোজিট পার্টি। অতএব তৃণমূল সে অমুকের তৃণমূল আর তমুকের তৃণমূল, একই তৃণমূল। অতএব আমাদের কাছে এর কোনো নজরের আলাদা কিছু নেই। আমরা পরিষ্কারভাবে মনে করি বাংলার মানুষের উন্নতি করতে হবে। বাংলার মানুষের উন্নতির সবচেয়ে বড় বাধা হচ্ছে এখানে কংগ্রেস, সিপিএম আর তৃণমূল কংগ্রেস। এবার কে কার তৃণমূল ও বিচার করার আমাদের দরকার নেই। আমরা মূল জিনিসটাকে ধরে এগোই। অতএব আমরা মনে করি যে বিজেপিকে এগোতে হবে, পশ্চিমবাংলার উন্নতি করতে হবে, আর এই সমস্ত আগাছা বাধা এগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আমাদের তো আমার একটাই প্রশ্ন Last. হচ্ছে, না একটাই প্রশ্ন, আপনার পাশে শিল্প প্রতিমন্ত্রী রয়েছে, ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা বলতে স্বাভাবিক, সদ্য ব্যাপার, আমরা খুব সম্মান করি। আমাদের দুর্গাপুর মিডিল ফিউচার রুল অফ ইন্ডিয়া সবার মনে আছে। আমি 2 মাসেই বলছি না যে বিরাট কিছু ডেভেলপমেন্ট করবে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থান আছে, পিএসসি কার্যক্রম ধ্বংসের বন্ধ করতে তৃণমূলের জমা, আমি বলছি না কালকেই খুলতে হবে। রাষ্ট্রীয় দুর্যোগের বন্ধ আছে, ম্যাডাম জানেন। ডিসিএল অবস্থা খারাপ, বিপিএল অবস্থা খারাপ, শিক্ষকদের তাপবিদ্যুৎ উৎপন্ন না, না, না। এই বিষয়ে শিল্প বান্ধব পরিবেশের কথা বলছেন, এগুলো সাংবাদিক প্রশ্ন। আরে নয়নবাবু, অবস্থা কোন জায়গাটার ভালো আমাকে বলুন, যে এই জায়গাটার অবস্থা ভালো ছেড়ে গিয়েছে তৃণমূল, একটা জায়গার অবস্থা বলুন। আপনি নিজে সন্তোষ প্রকাশ করছেন কোন জায়গায়? প্রত্যেকটা ক্ষেত্র সর্বনাশ করে দিয়ে গেছে। এখানে এই শিল্প সর্বনাশ করেছে, ওই শিল্প বলে আপনি নাম দিয়ে বলছেন, এ কোনো আজকের অবস্থায় অর্থহীন কথা। তার কারণ গোটা বাংলাটাকে ধ্বংসের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে। সেই ধ্বংসস্তূপ খুঁড়ে আমাদেরকে আবার বাংলার সভ্যতাকে জাগিয়ে আনতে হবে। বাংলার সভ্যতাকে ওই রাখাল বাবুর মতো, হরপ্পা মহেঞ্জোদড়োর মতো, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতো সমস্ত এই ধ্বংসস্তূপ খুলে পশ্চিম বাংলাকে আবার জাগিয়ে আনব। 2 মাস মাত্র হয়েছে। অতএব যে ক্ষতি 50 বছর ধরে করেছে, সে ক্ষতি 2 মাসে পূরণ করে দেবে এমন জাদুকাঠি আমার মুখ্যমন্ত্রীর কাছে নেই। কিন্তু আপনি এই বিশ্বাস রাখুন, ধীরে ধীরে পশ্চিম বাংলা দাঁড়াবে, দ্রুততার সাথে দাঁড়াবে। তার কারণ ডবল ইঞ্জিন সরকারের প্রভাব আপনি দেখতে পাচ্ছেন।
কেন্দ্রীয় সরকার কিভাবে পর পর দুবার 60,000 কোটি টাকা বাংলার উন্নয়নের জন্য দিয়ে দিয়েছে। আগামী দিন আরো সহযোগিতা পাবেন। ডবল ইঞ্জিন সরকারের কথা আমরা এটাই বলছিলাম। পুরোপুরি দিল্লির সরকার বাংলার সরকার মিলে বাংলাকে উন্নয়নের করানোর কাজ চালাবে। অতি দ্রুততার সাথে বাংলার সরকার চলবে, বাংলা জাগবে, বাংলার ব্যাপক উন্নতি হবে। অতএব শুধু সময়ের অপেক্ষা। আপনাদের সহযোগিতা, আপনাদের সকলের আশীর্বাদ এবং আপনাদের সকলের যে সব রকম সহযোগিতা আমরা আশা করব। ধন্যবাদ। অরূপ বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছে, আবার ডেকেছে পুলিশ। অতএব সিট গঠন করা হয়েছে, আপনি জানেন পুলিশ আবার ডেকেছে, আজকেই নোটিশ দেওয়া হয়েছে। অতএব যেমনভাবে তদন্তর মতো চলবে। আমরা চাই দোষী শাস্তি পাক, আইনের মতো চলবে। কিন্তু মেসি ক্লাবও জানিয়ে দিয়েছে দোষী অরূপ বিশ্বাস। আর আমরা তো শুরুর থেকে বলছিলাম, আর ওই হাজার হাজার লক্ষ লক্ষ যে জনতা মাঠের মধ্যে ছিল, তারা সবাই বলেছে অরূপ বিশ্বাস অ্যান্ডেস কোম্পানির জন্য এত বড় ঘটনা ঘটল। অতএব অরূপ বিশ্বাস জন আদালতে দোষী প্রমাণিত হয়ে গেছে, মেসির আদালতে অরূপ বিশ্বাস দোষী প্রমাণিত হয়ে গেছে। এখন শুধু আইনের আদালতে অরূপ বিশ্বাস দোষী প্রমাণিত হয়ে জেলখানায় যাবে। নমস্কার।